আচ্ছা, ইংরেজিতে কথা বলার সময় মেডের পর কখন অফ, ফ্রম, ইন বা উইথ বসবে এটা নিয়ে কি একটু কনফিউশন হয়? এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, তবে এর সমাধানটা দারুণ সোজা। আজকের আলোচনায় আমরা এই ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলব। চলুন তো একটা খুব মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, কেন একটা চেয়ারকে বলা হয় মেড অফ উড কিন্তু কাগজকে বলা হয় মেড ফ্রম উড? দুটোই তো কাঠ থেকেই তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই পার্থক্যটা কেন? এই ছোট্ট ধাঁধার উত্তরটা খুঁজে পেলেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো সবচেয়ে বড় যে দ্বিধাটা হয় সেটা দিয়ে শুরু করি। অফ নাকি ফ্রম, এর সমাধানটা লুকিয়ে আছে মাত্র একটা ছোট্ট আইডিয়ার মধ্যে। উপাদানের রূপান্তর, মানে যে জিনিসটা দিয়ে কোনো কিছু তৈরি হচ্ছে, বানানোর পর সেটার আসল রূপটা কি আর চেনা যাচ্ছে নাকি যাচ্ছে না। এই স্লাইডটা কিন্তু আমাদের মূল মন্ত্র। খেয়াল করুন, একদিকে আছে মেড অফ, যার মানে হলো উপাদানটা অপরিবর্তিত, আর অন্যদিকে মেড ফ্রম, যার মানে উপাদানটা পুরোপুরি রূপান্তরিত। শুধু এই একটা ব্যাপার মাথায় রাখলেই দেখবেন বিষয়টা কত সহজ। প্রথমে আসি মেড অফের কথায়। নিয়মটা একদম সহজ। যদি কোনো জিনিসের মূল উপাদানটা তৈরির পরেও চোখে দেখা যায় বা সহজেই চেনা যায়, তাহলেই মেড অফ ব্যবহার করতে হবে। সোজা কথায় উপাদানটা তার নিজের পরিচয় হারায় না। উদাহরণ হিসাবে দেখুন, চেয়ারটা মেড অফ উড। আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কাঠ, তাই না? কাঠটা কিন্তু তার রূপ বদলায়নি। ঠিক একইভাবে একটা সোনার আংটি হলো মেড অফ গোল্ড, কারণ সোনাটা তো সোনাই আছে। আর কাচের টেবিলটা মেড অফ গ্লাস, এখানেও কাচটা কাচে রয়েছে। এবার আসি মেড ফ্রমে, যা হলো ঠিক এর উল্টোটা। যখন মূল উপাদানটা এমনভাবে বদলে যায় যে তাকে আর চেনাই যায় না, মানে একটা সম্পূর্ণ নতুন জিনিস তৈরি হয়, তখন ব্যবহার হয় ফ্রম। এখানে মূল উপাদানের একটা রাসায়নিক বা শারীরিক, মানে একটা বড়সড় পরিবর্তন ঘটে। তাহলে আমাদের শুরুর সেই ধাঁধার উত্তরটা এবার পাওয়া গেল। কাগজ হলো মেড ফ্রম উড, কারণ কাগজের দিকে তাকালে কি কাঠ দেখা যায়? একদমই না। কাঠটা পুরোপুরি রূপান্তরিত হয়ে কাগজে পরিণত হয়েছে। ঠিক তেমনি ওয়াইন হলো মেড ফ্রম গ্রেপস, আর পনির হলো মেড ফ্রম মিল্ক, কারণ ওয়াইনে আঙুর বা পনিরে দুধের আসল রূপটা আর খুঁজে পাওয়া যায় না। দারুণ! সবচেয়ে কঠিন অংশটা কিন্তু আমরা পার করে ফেলেছি। এবার যে দুটো নিয়ম বাকি আছে, মেড ইন আর মেড উইথ, সেগুলো এর তুলনায় অনেক সহজ। চলুন এক ঝলকে দেখে নিই। মেড ইন সম্ভবত সবচেয়ে সহজ। এটা শুধু বলে দেয় কোনো জিনিস কোথায় বা কোন দেশে তৈরি হয়েছে, মানে এটা সোজা কথায় জায়গার নাম বোঝায়। যেমন দিস ফোন ইজ মেড ইন ইন্ডিয়া, অথবা দ্য কার ওয়াজ মেড ইন জার্মানি। এখানে ফোকাসটা শুধুই তৈরির জায়গার ওপর, আর কিচ্ছু না। আর সব শেষে হলো মেড উইথ। এটা সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছু তৈরির একাধিক উপকরণের একটা তালিকা দিতে। রান্নাবান্নার কথা ভাবলেই এটা সবচেয়ে সহজে মনে থাকবে। যেমন ধরুন, একটা কেক ডিম আর মাখন দিয়ে তৈরি, তাই বলা হয় দিস কেক ইজ মেড উইথ এগস অ্যান্ড বাটার। একইভাবে কোনো একটা ডিশের উপকরণ বোঝাতে বলা যায় মেড উইথ ফ্রেশ ভেজিটেবলস। শুধু রান্না কেন, একটা ছবি আঁকার উপকরণ বোঝাতেও কিন্তু বলা যায় দ্য পেইন্টিং ওয়াজ মেড উইথ অয়েল কালার্স। তো আমরা তাহলে 4টি নিয়মই দেখে নিলাম, কিন্তু এগুলো মনে রাখার জন্য যদি একটা সহজ কৌশল থাকে তাহলে কেমন হয়? চলুন এবার সেটাই দেখা যাক। এই স্লাইডটা হলো আমাদের ফাইনাল চিটশিট। দেখুন, মেড অফ মানে উপাদানটা দেখা যায়, মেড ফ্রম মানে উপাদানটা পুরোপুরি বদলে গেছে, মেড ইন মানে হলো তৈরির জায়গা, আর মেড উইথ মানে কি কি উপকরণ লাগলো। কি সহজ না? পুরো বিষয়টা এক জায়গায় চলে এলো। এরপর থেকে যখনই দ্বিধা হবে, নিজেকে শুধু এই 4টে প্রশ্ন করুন। 1, মূল উপাদানটা কি? 2, সেটা কি এখনও দেখা যাচ্ছে? যদি হ্যাঁ হয় তাহলে অফ, আর না হলে ফ্রম। 3, এটা কি কোনো জায়গার নাম? তাহলে ইন। আর 4, এটা কি উপকরণের তালিকা? তাহলে উইথ। ব্যাস, সব কনফিউশন শেষ। আসলে